খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ করবে ছাত্রছাত্রীরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের রাজনীতি, ইস্যু ও গতিধারা, এই বিষয়টার যেই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিতের সমস্যা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবসময় অনলাইন ক্লাসে যখন বসবে তখন তোমরা সবসময় একটা খাতা এবং কলম নিয়ে বসবে। তোমরা যে পয়েন্টসগুলো আমরা বলি সেগুলো তোমরা খাতায় লিখে ফেলার চেষ্টা করবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় যাই। পৃথিবীর অধিকাংশ দেশেই সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে কিছু প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসন প্রদান করা হয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠান মানুষের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। শাসন বিভাগ সহ যে কোনো বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে প্রতিষ্ঠানগুলো নিজস্ব এখতিয়ার বলে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে দেখা যায় যে অনেক সময়ের ব্যতিক্রম দেখা যায়, বা বাংলাদেশেও কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এরা কতটা স্বাধীন নিরপেক্ষ হয়ে কাজ করতে পারে তা নিয়ে অনেক সময় দেখা যায় যে প্রশ্ন দেখা দেয়। আসলে কাগজে কলমে স্বায়ত্তশাসন প্রদান করা হলেও দেখা যায় যে বাস্তবিকতে আসলে তেমন স্বাধীনতা এদের আজ অব্দি আসলে প্রদান করা হয়নি। প্রায় দেখা যায় যে অনেক সব সরকার আমি বলবো না, দেখা যায় যে অনেক সরকারই দেখা যায় যে নিজেদের স্বার্থে হয় পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে এই প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করে। যেমন আজ সময়ের দাবি উঠেছে এইসব প্রতিষ্ঠানগুলোকে আসলে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন প্রদানের। সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ সংবিধানের উপর ভিত্তি করে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে মূলত সেগুলোকেই সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থাকে না। নিরপেক্ষ ও স্বাধীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, ফলে প্রতিষ্ঠানগত সাফল্য সহজে অর্জন করা যায়। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 1972 সালে প্রণীত সংবিধানের আলোকে যে সকল সংস্থা বা প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিকভাবে এখতিয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলোই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কতটুকু স্বাধীনতা প্রদান করা হয়েছে তা নিয়ে অনেকের সমালোচনা রয়েছে। আসলে এই বিভিন্ন সমস্যাও প্রতিকূলতাও কিন্তু পেছনে কাজ করে। আমরা সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ সেগুলো হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেলের দুর্নীতি দমন কমিশন ইত্যাদি। এখন প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন মানে কি? প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন মানে প্রতিষ্ঠানগত স্বশাসন, চাপ ও হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারা। বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন কিন্তু এখনো শতভাগ অর্জন করতে পারেনি। কেন পারে না? কারণ তার পিছনে অনেক সমস্যা রয়েছে। যেমন অবকাঠামোগত অসুবিধা। প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন অর্জনের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতা, অবকাঠামোগত অসুবিধা, জনবলের ঘাটতি প্রভৃতি কারণ দায়ী। তারপরে দুর্নীতি। এখন দেখা যাচ্ছে যে সমাজের দেখা গেছে যে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্নীতি ছেয়ে যাচ্ছে। মানে এই দুর্নীতি দেখা যাচ্ছে যে সব ধরনের ভালো কাজের প্রতিবন্ধক হয়ে আছে। এর সাথে দেখা গেছে যে যারা জড়িত লোকেরা শক্তিশালী হওয়ায় অনেক সিদ্ধান্ত কার্যক্রম বাস্তবায়ন করা যায় না। সরকারি হস্তক্ষেপ বজায় থাকে। অনেক সময় দেখা যায় যে ক্ষমতায় থাকা
দেখা যায় যে আমি সরকারের সবাই সেটা বলবো না, দেখা যায় যে অনেক লোকের মানে স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের উপরে নজরদারি, তারপর হচ্ছে যে হস্তক্ষেপ, স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, অর্থাৎ নানাভাবে সমস্যা তৈরি করে থাকে তারা। অদক্ষ ও অযোগ্য লোকের নিয়োগ, দেখা যায় প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন দক্ষ ও যোগ্য লোকের দ্বারা অর্জন ও রক্ষা করা সম্ভব। আমাদের দেশে দেখা যায় যে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে মেধাবীর পরিবর্তে কি হয়, অদক্ষ লোকেরা সুযোগ পেয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে এনজিওর প্রভাব, অর্থাৎ সরকারি বা স্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখতে দেখা যাচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে। সেবার পরিবর্তে তারা ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ রক্ষায় এইসব প্রতিষ্ঠানগুলোকে সংকটে ফেলতে চায়। প্রশিক্ষণ ও আধুনিকীকরণ না করা, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের জন্য সেসব প্রতিষ্ঠানে লোকবলকে জাতীয় বা আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণের যথেষ্ট ব্যবস্থা না করা বা আইসিটি গতভাবে তৈরি করতে না পারা, অর্থাৎ যেমন উন্নত বিশ্বে কি হচ্ছে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কি করতে হবে, উন্নত বিশ্বের তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তির বিকাশ ছাড়া কিন্তু বিকাশের মানে কোনো বিকল্প নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার উপায়গুলো কি রয়েছে, আমরা তো এখন এতক্ষণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এখন উপায়গুলো কি রয়েছে। উপায়গুলো রয়েছে যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন জরুরি। এবং বাংলাদেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন পিএসসি, নির্বাচন কমিশন, মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রক, এগুলো কি, এগুলো অন্যতম। এবং এসব প্রতিষ্ঠানের সাফল্যের উপরে কি হবে, সরকারের বিভিন্ন দক্ষতা বা সফলতা কি অর্জিত হয়ে থাকে। এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন কি যে কোনো কিছু ইয়েতে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখন আমরা সেই উপায়গুলো নিয়ে একটু আলোচনা করব যে এসব প্রতিষ্ঠানের কি করতে হবে, যে ভৌত যে অবকাঠামো কি নিশ্চিত করতে হবে, এবং এসব প্রতিষ্ঠানের উপর সরকার বা সরকারের অন্য কোনো মাধ্যম বা কোনো প্রকার হস্তক্ষেপ যেন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। এবং এসব প্রতিষ্ঠানের পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্থচার করতে হবে এবং দক্ষ, যোগ্য ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিদের এসব প্রতিষ্ঠানে প্রদান করতে হবে। এসব প্রতিষ্ঠানের আধুনিকীকরণ করে গড়ে তুলতে হবে। এসব প্রতিষ্ঠানে যে দুর্নীতিবাজদের কি করতে হবে, বিচার করে তাদের শাস্তি দিতে হবে। এবং এখান থেকে কি করতে হবে, ঘুষ, স্বজনপ্রীতি এগুলো বন্ধ করতে হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা উপায়, যে তারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু কখনো তারা ভালো কাজ করতে পারবে না। তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেইটা নিশ্চিত করতে হবে। এবং আবাসিক সুবিধা সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা ও মর্যাদা বৃদ্ধি করতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে সরকারের সাথে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে, কারণ সরকারের গ্রহণযোগ্য পরামর্শ বাস্তবায়ন সচেষ্ট হতে হবে তাদেরকে। আর এসব প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাইলে কি হবে, তাইলে এই যে আমি যতক্ষণ এই উপায়গুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে এই উপায়গুলির মাধ্যমে কি হবে, উপায়গুলির মাধ্যমে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন অর্জন করা কি হবে, সম্ভব হবে। এখন আমরা বাংলাদেশে আইনের শাসন নিশ্চিতের উপায় নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আমরা একটু আইনের শাসনটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি। আইনের শাসন তোমরা সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে তোমরা করে এসছো। আইনের শাসনটা কি? আইনের শাসন বলতে আইন ভিত্তিক শাসনকে বোঝায়। এখন
শাসনের সর্বক্ষেত্রে আইন মেনে কার্য পরিচালনা করা। অর্থাৎ আইনের শাসন বলতে এমন এক ধরনের শাসনকে বোঝায় যেখানে সাংবিধানিক রীতিনীতি সর্বাংশে মানা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। এখন আইনের বাংলাদেশেও কিন্তু আইনের শাসনেরও কিন্তু নিশ্চিতকরণে কিন্তু সমস্যা রয়েছে। যেমন যে আমরা জানি যে আইন তার নিজস্ব গতিতে চলে। বাংলাদেশের দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে আবার এই কথাটা দেখা যায় যে অনেকাংশে সত্যি নয়, কারণ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনো আইনকে মানে মানার বা মেনে কাজ করার মানসিকতা কিন্তু দেখাতে পারে না। দেখা যায় যে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যার দরুন কি হয়, আইনের শাসন নিশ্চিত করা যাচ্ছে না। এখন সেই সমস্যাগুলো কি রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটা আলোচনা করবো। যে দেখা যায় যে রক্ষকই ভক্ষক, মানে কি, যে ক্ষমতা যার হাতে তার হাতেই তার অপব্যবহার বেশি হতে দেখা যায়। যেমন সুযোগ সন্ধানী ও মন্দ লোকেরা কি করে নিজের ক্ষমতা অপপ্রয়োগ করে সেও স্বার্থ অর্জন করে নেয়। তারপর সবচেয়ে যেটা বড় বিষয়টা হচ্ছে জবাবদিহিতার অভাব। মানে এখানে যে কেউ দায়িত্ব এড়িয়ে যে কোনো কিছু করার চেষ্টা চালিয়ে যায়। তারা মনে করে তাদের কিছুই হবে না, হ্যাঁ, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে। জবাবদিহিতা গ্রহণকারী কর্মকর্তারাও তার অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তার জবাবদিহিতা নিয়ে তৎপর থাকেন না। আবার আমাদের দেশে দেখা যায় যে অসংখ্য মামলা আদালতে ঝুলে থাকে। বাংলার তুলনায় আইনজীবীর সংখ্যা খুবই কম। তার উপর যারা দায়িত্বে আছেন তারাও জট কমাতে আন্তরিক থাকেন না। উকিলরা কি করেন, মামলা দীর্ঘ করে বেশি অর্থ আদায়ের জন্য তারা কি করেন, তারা মামলার দৃঢ়তা সৃষ্টি করে, মানে এটা ইচ্ছামূলকভাবে তারা করে। এতে কি হয়, বিবাদী আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে ও হয়রানির মুখে পড়ছে। স্থিতিশীল ও জনবান্ধব সরকার না থাকে আইনের শাসনকে ধারণ করে তা চর্চা করতে হয়, তবেই সমাজ বা রাষ্ট্র ন্যায় আইন ভিত্তিক হয়। অর্থাৎ স্থিতিশীল সরকার না থাকলে কি হবে, দেশে নৈরাজ্য দেখা দেয়। আর নৈরাজ্যের পরিস্থিতি কি, আইনের শাসন বাধাগ্রস্ত হয়। তারপর হচ্ছে যে সময়োপযোগী আইন প্রণয়ন না করা। অর্থাৎ সেই পুরাতন বা মান্ধাতার আমলের আইন দিয়ে কিন্তু সঠিক বিচার করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসামি ফাঁক পুকুর দিয়ে কি খালাস পেয়ে যায়। আবার সমাজে বাস্তব ও সময়োপযোগী আইন না থাকলে আইনের সঠিক প্রয়োগও থাকবে না। মৌলিক অধিকার হরণ, মানুষের চিরন্তন বিকাশের জন্য তার একান্ত কিছু অধিকার রয়েছে যা তার মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। মৌলিক অধিকার হরণ করাও কিন্তু আইনের পরিপন্থী। অকার্যকর মানে সংসদ, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আইন প্রণয়নের অন্যতম বড় উৎস হলো কি, জাতীয় সংসদ। যদি এই সংসদ যদি সচল না থাকে তখন কি হয়, বা অচল থাকে, তবে কি জনপ্রত্যাশিত যে আইন সেটা কিভাবে প্রণীত হবে, সেটা প্রণীত হতে পারবে না। অর্থাৎ জনগণের সংসদ যদি জনগণের জন্য কাজ না করে তবে তা সংসদের রীতিনীতির বহির্ভূত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বেচ্ছাচারিতা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য আইন ভঙ্গ করে অপকর্ম অপরাধে লিপ্ত হয়। তো এই ধরনের নানা কাজের জন্য বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারছে না। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে আইনের শাসন নিশ্চিতের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কি রয়েছে? সমস্যাগুলো রয়েছে জবাবদিহিতার অভাব, তারপর হচ্ছে যে সময়োপযোগী আইন প্রণয়ন না করা এবং মৌলিক অধিকার হরণ, অকার্যকর গণমাধ্যমের কণ্ঠরোধ। অনেক সময় দেখা যায় যে গণমাধ্যমের কণ্ঠরোধ মানে অনেক সময় দেখা যায় যে পত্রপত্রিকা, টিভি, রেডিও, অনলাইন মানুষের পক্ষে কথা বলার জন্য সরকারের কাজের সমালোচনা করার ফলে তাদের বন্ধ করে দেওয়াটা মানে মানুষের অধিকার পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হয়। এখন এই বাংলাদেশে আইনের শাসন নিশ্চিতের উপায়, অর্থাৎ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে কি আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। কারণ একে একটা উন্নত কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে হবে এবং বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, ন্যায়, আইনভিত্তিক রাষ্ট্র হিসাবে করতে আইনের শাসন নিশ্চিতের বিষয়টি কিন্তু জোরালোভাবে দেখতে হবে। এবং কিভাবে আইনের শাসন নিশ্চিত করা যায়
আমরা এখন তা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। অর্থাৎ বিচার বিভাগের স্বতন্ত্র ভূমিকা পালন। মানুষের শেষ আশ্রয়স্থল কি? মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ, এবং সরকারের এই বিভাগের নিকট কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে, এবং সারা দেশে আইনের যথাযথ প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই বিভাগের ভূমিকাও অগ্রগণ্য। কাজেই স্বতন্ত্র, নিরপেক্ষ ও স্বাধীনভাবে কিন্তু বিচার বিভাগকে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সংসদকে কার্যকর করা। আইনের শাসন নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ বা সরকারের আইন বিভাগের দায়িত্ব অনেক। দেখা যাচ্ছে তারা জনপ্রত্যাশার দিক বিবেচনা করে আইন প্রণয়ন করতে হবে। আবার স্বাধীনভাবে গণমাধ্যমের সুপ্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তা প্রকাশ করতেও দিতে হবে। এক্ষেত্রে সরকারকেও সহযোগিতা করতে হবে। এবং মৌলিক অধিকার, যে মানুষের যে মৌলিক অধিকারগুলো, মৌলিক অধিকার নিশ্চিত করা গেলে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এবং সক্ষম যে জাতি দেখা যায়, সেই জাতির মাঝে কিন্তু আইন মানার প্রবণতা বেশি দেখা যায়। এবং অভাবগ্রস্ত জাতির মাঝে কি, জাতির মাঝে দেখা যায় যে অস্থিতিশীলতা দেখা দেয়, তখন সেখানে কোনো আইনি কাঠামো কিন্তু গড়ে উঠতে পারে না। তো তাই সচেতন ও সক্ষম নাগরিকের আইন মেনে চলার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে জবাবদিহিতা নিশ্চিত করা। আইন প্রণয়ন এবং দেখা যাচ্ছে সকল ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সব ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠার সাথে, এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা আনা গেলে কিন্তু আইনের শাসন নিশ্চিত করা যেতে পারে। তারপর হচ্ছে যে আইনের নিরপেক্ষ প্রয়োগ। কথায় আছে যে এভরিবডি ইজ ইকুয়াল টু দ্য আই অফ ল। হ্যাঁ, যে প্রত্যেকেই যদি আইনের দৃষ্টিতে সমান হয়, তবে তাদের প্রত্যেকের জন্য আইনের যথাযথ ও নিরপেক্ষ প্রয়োগ করতে হবে। এখন এই যে আমরা এই উপায়গুলো আলোচনা করলাম, দেখা গেল যে উপায়গুলোর মাধ্যমে কি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা যেতে পারে। এবং আইন যেহেতু মানুষের তৈরি, সেহেতু মানুষই পারে আইনের শাসন নিশ্চিত করতে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম, যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নিশ্চিতের সমস্যা। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে দেখে থাকবে যে এই কোশ্চেনটা কিন্তু বেশ কয়েক বছরই এসেছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। শোনা যাচ্ছে যে শীতকালে করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ আরও বাড়বে। তো আমার মনে হয় সবাই সাবধানতা অবলম্বন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।